আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছে তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি যে রাইসির মরদেহ এই মুহূর্তে তাবরিজ শহরে নিয়ে আসা হয়েছে। তো সবশেষ বিশ্ব নেতাদের কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তারা রাইসির মৃত্যুকে ঘিরে এরই মধ্যে যে ধরনের জল্পনা কল্পনা ছিল সেটি আস্তে আস্তে ধোঁয়াশা কাটতে শুরু করেছে, কারণ ইরানের সরকারের পক্ষ থেকে আপনি জানেন এর মধ্যে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী সহ মোট 9 জন এখন পর্যন্ত মারা গেছেন সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরে। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি যখনই নিশ্চিত হলো বিশ্ব নেতারাও কিন্তু প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানকে বন্ধু প্রতিম দেশ হিসেবে আখ্যা করেছেন এবং ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একইভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার সহমর্মিতা প্রকাশ করেছেন তার পরিবারের প্রতি, রাইসের পরিবার প্রতি এবং নিহতদের স্বজনদের প্রতি। সেই সঙ্গে তিনি বলেছেন যে এই ধকল বা বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন ইরানের পাশে থাকবে, বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলোর প্রতি তিনি আসলে ইঙ্গিত করেছেন। এছাড়া ইরান জুড়ে বর্তমানে মাতম চলছে, কারণ ইরানের যেই ধর্মীয় নেতা তো একজন আছেন আয়াতুল্লাহ খামেনি, তার ঘোষণার পরপরেই মূলত এটি নিশ্চিত করা হয়। এরপরে ইরানের জনগণও জেনে যায় যে আমির আবদুল্লাহিয়ান এবং ইব্রাহিম রাইসি দুজনেই মারা গেছেন এবং তাদের এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে তারা আখ্যা দিয়েছে। এবং বিভিন্ন উপাসনালয়, বিশেষ করে মসজিদে মসজিদে আমরা দেখেছি নাশিদ, তাদের যে ধর্মীয় যে চর্চা সেগুলো আমরা শুনেছি। অর্থাৎ ইরান জুড়ে এখন বলা যায় যে তারা শোকে মুহ্যমান এবং তারা এই ধকল কাটিয়ে ওঠার আসলে চেষ্টা করছে। আমরা একটু সবশেষ ঘটনাগুলো একটু দেখে আসি যে আসলে ইরানের এই দুজন সহ যে মোট 9 জন যে মারা গেল তাদের বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা কী কী তথ্য পাচ্ছি। ইরান জুড়ে যেমনটা বললাম যে এখন মাতম চলছে, শোক চলছে, তারা এখন শোকের মধ্যে আছে। এবং এই ইব্রাহিম রাইসির মৃত্যু তদন্তে কিন্তু এরই মধ্যে রাশিয়া আহ্বান জানিয়েছে যে তারা এগিয়ে আসতে চায় এটিকে আসলেই মৃত্যু নাকি নিছক মৃত্যু, নাকি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই বিষয়গুলো তদন্ত করতে চায়। ইরান যদি তদন্ত শুরু করে সেই ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি রাশিয়া করবে, রাশিয়ার পক্ষ থেকে সেটি আহ্বান জানিয়েছে এবং বিপর্যয় কাটিয়ে ওঠার আশা করছে। এর মধ্যে আপনি জানেন যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন মোহাম্মদ মুখবের, তাকে এরই মধ্যে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে। আয়াতুল্লাহ খামেনি তাকে নিয়োগ দিয়েছেন, এমনকি নতুন পররাষ্ট্রমন্ত্রীকেও বাকি থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল যখন প্রথমবারের মতো হেলিকপ্টার বিধ্বস্তের খবর সামনে আসে তখন থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এখানে কয়েকটি বিষয় বলা দরকার, কারণ ইরান মধ্যপ্রাচ্যের বর্তমানে সবচেয়ে শক্তিশালী দেশ, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। পুরো বিশ্বেই যে কয়েকটি শক্তিশালী দেশ রয়েছে, শক্তিধর দেশ রয়েছে, তাদের মধ্যেও একটি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির জেরে ইরান সাম্প্রতিক সময়ে যে ধরনের তাদের বলয় তৈরি করেছে, মধ্যপ্রাচ্য তাদের যে প্রক্সি যোদ্ধাদের কথা বলা হচ্ছে, হিজবুল্লাহ সহ হামাসকে তারা যেভাবে সহযোগিতা দেয়, তাদের যেই শক্তিমত্তা সেটির বিষয়ে যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই উদ্বিগ্ন এবং এই দেশটিকে তারা বিভিন্নভাবে মোকাবিলার চেষ্টা করছে। তাদের সঙ্গে অর্থাৎ ইরানের সঙ্গে 5 বিশ্বশক্তি ও জার্মানির যে পরমাণু চুক্তি ছিল 2015 সালে যেটি হয়, 2018 সালে আমরা দেখেছি সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যায়। এরপর কিন্তু নতুন করে একটি সংকট দেখা দেয়। এরপর 2021 সালে যখন ইব্রাহিম রাইসি তার ক্ষমতা নেন, নতুন করে আবার ওই পরমাণু চুক্তিটি আলোচনায় আসে এবং পরমাণু চুক্তি আলোচনায় আসার পরে ইব্রাহিম রাইসি যেটি প্রথমেই করেন, পশ্চিমাদের যে নিষেধাজ্ঞা সেটি তিনি কাটানোর জন্য আলোচনার একটি উদ্যোগ নেন। কিন্তু পশ্চিমারা আসলে সেই আলোচনায় তেমন কোনো প্রতিক্রিয়া বা তাদের পক্ষ থেকে আসলে তেমন সহযোগিতা পাওয়া যায়নি, যে কারণে নিষেধাজ্ঞার কবলেই ছিল ইরান, এখনও নিষেধাজ্ঞার কবলে রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা থেকে বের করার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন ইব্রাহিম রাইসি। আবার তার যে কঠোর নীতি রয়েছে, অর্থাৎ কট্টর নীতিগুলো রয়েছে, সেগুলোর কারণেও তিনি এক শ্রেণীর ইরানি মানুষের কাছে যেমন জনপ্রিয়, আবার কারো আসলে চক্ষুশীলে তিনি পরিণত হয়েছেন, যে কারণে আসলে অনেকগুলো প্রশ্ন আসলে দেখা যায় যে আসলে ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে বিভিন্ন ধরনের আসলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইনান, আপনি এই যে কট্টর নীতির কথা বলছিলেন, আমরা এই বিষয়ে আবার পরবর্তীতে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটাও দেখে আসতে চাই। অর্থাৎ পশ্চিমাদের আধিপত্য দমন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ ইরান এবং ক্রমাগত নিষেধাজ্ঞা এবং হুমকির পরেও কিন্তু এই দেশটিকে টলানো যায়নি। তেহরানকে এমন উচ্চতায় আনার পেছনে যার ভূমিকা ছিল ইব্রাহিম রাইসির, সেটি আসলে প্রশ্ন রাখা যায় না। তাই তার বিদায়ে পশ্চিমারা নতুন কোনো খেলায় মেতে উঠছে কিনা এটি নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো।
মার্কিন কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইরানকে অন্য উচ্চতায় পৌঁছানো এক প্রতাপের নাম ইব্রাহিম রাইসি। তার নেতৃত্বে যখন বিশ্ব পরিস্থিতির আমূল পরিবর্তনের সূচনা করছে তেহরান, ঠিক তখনই মর্মান্তিক মৃত্যু হলো। তার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ইরানকে পঙ্গু করতে নিষেধাজ্ঞার খেলায় মেতে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই লড়ছে তেহরান। তবে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ এখন তারা। শুধু তাই নয়, তেহরানকে দমাতে কম ফন্দি আটেনি তেল আবিবও। কিন্তু তাদের সব অপচেষ্টাকে পেছনে ফেলে তেল আবিবে ড্রোন হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে হটানো, আঞ্চলিক প্রাধান্য বজায় রাখা এবং চীন ও রাশিয়ার সঙ্গে মূল্যবান জোটগুলোকে শক্তিশালী করাই ছিল ইরানের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এখন ব্যাপক এবং বহুমুখী। চলমান গাজার সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিচ্ছে ইরান। সব ছাপিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অব পাওয়ার বাগে রাখতে মুনশিয়ানা দেখিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। তার মর্মান্তিক মৃত্যুতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব অব্যাহত থাকবে কিনা তা প্রশ্নের মুখে এখন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এবং আমরা সাদিয়ার রিপোর্টে দেখছিলাম ইরানের যে প্রভাব মধ্যপ্রাচ্যে সেটি আসলে অব্যাহত থাকবে, এমন প্রশ্নও কিন্তু এখন নতুন করে তৈরি হয়েছে। আপনি বলছিলেন রাইসির কট্টর নীতির কথা। এই কট্টর নীতির কারণেই কিন্তু আসলে ইরান মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শক্তপোক্ত একটা অবস্থান গড়ে নিয়েছে। তো রাইসির মৃত্যুতে ইরানের অবস্থান কিংবা বিশ্ব রাজনীতিতে আসলে কেমন প্রভাব পড়তে পারে? আসলে মাত্র তো আমরা এই ধরনের ঘটনার মুখোমুখি হলাম, আমরা দেখলাম ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে রাইসির মৃত্যু কিংবা পররাষ্ট্রমন্ত্রী সহ যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা মারা গেছেন সেই মৃত্যুতে ইরানের যে নীতি সেখানে কোনো ধরনের পরিবর্তন আসবে না, এক বিন্দুও পরিবর্তন আসবে না এমনটা বলা হয়েছে। বেশ করে তাদের পক্ষ থেকে প্রশাসনিক যে দক্ষতা সেটি তারা সামাল দেওয়ার কথা জানিয়েছে। আমি যেমনটা বলেছি, এর মধ্যে তাদের অন্তর্বর্তীকালীন ভাইস প্রেসিডেন্টও নিয়োগ দেওয়া হয়ে গেছে, পররাষ্ট্রমন্ত্রীও নিয়োগ দেওয়া হয়ে গেছে। তবে এখন বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তনগুলো আসতে পারে সেটি নিয়ে প্রশ্ন ওঠাটাই আসলে স্বাভাবিক, কারণ ইব্রাহিম রাইসি যেই মানের যে ধরনের নেতা ছিলেন তার মতো করে একইভাবে ইরানকে পরিচালিত করতে পারবেন কিনা সেটি অনেকে প্রশ্ন তুলেছেন। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যেটি বলেছেন যে ইরান তার নীতিতে অটল থাকবে এবং এই মৃত্যুর পরেও ইরান যে আগের অবস্থানে ছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ক তাদের যে নীতিগুলো ছিল সেগুলো তাদের অপরিবর্তিত থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ পশ্চিমারা যত চেষ্টাই করুক না কেন ইসরায়েলের সঙ্গে যে দ্বন্দ্ব সেটিও যদি অব্যাহত থাকে, ইরান তার যে নীতি সেই নীতি থেকে এক বিন্দু সরবে না। আপনাকে একটু মনে করায় দিতে চাই যে কিছুদিন আগেই কিন্তু ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধটি হয় অর্থাৎ সংঘাতটি হয় এটি ছিল ইব্রাহিম রাইসির আমলেই। এই প্রথম ইসরায়েলে সরাসরি যুদ্ধ চালিয়েছে ইরান এবং সেটি তাও রাইসির আমলে, যে কারণে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে যে পশ্চিমাদের বিশেষ করে ইসরায়েলের চক্ষুশীল হয়েছে কিনা। বিশেষ করে আপনি জানেন যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের কিন্তু এমন অনেক নজির রয়েছে যারা ইরানের পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে শীর্ষ নেতাদের হত্যা করেছে গুপ্তচরের মাধ্যমে, গুপ্তচর বৃত্তি করে। সুতরাং এটি একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আরও একটি প্রশ্ন আসলে জনমনে দেখা দিয়েছে, সেটি হচ্ছে ইরানের গণমাধ্যম বলছে যে আবহাওয়াজনিত কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তো যদি আবহাওয়াজনিত কারণ ঘটে থাকে, কেন সেটি প্রেসিডেন্ট রাইসিকে আগে থেকে জানানো হলো না? কিংবা এরকম প্রতিকূল আবহাওয়াতে কেন তিনি আকাশপথে বাঁধ উদ্বোধনে গেলেন এবং ফেরার পথেও কেনই আকাশপথে আসলেন? আসলেই তাই। এটি কিন্তু যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো পশ্চিমাদের পাশাপাশি অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র তত্ত্বের তিনি শিকার হয়েছিলেন কিনা এই প্রশ্নগুলো এখন উঠছে। আমি যে বললাম যে তদন্ত করে দেখা হবে আসলেই কি বৈরী আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৈরী আবহাওয়া ছিল এটি নিয়ে কোনো সন্দেহ নেই, তবে বৈরী আবহাওয়ার পরেও তিনি হেলিকপ্টারে কেন গেলেন এই প্রশ্নগুলো আসলে সামনে আসছে। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বা তদন্ত সাপেক্ষে এই বিষয়গুলো সামনে আসবে, তখন আমরা জানতে পারবো আসলে প্রকৃত রহস্য কী ছিল। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। স্টুডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী ওমর ইনান।